যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে অভিযান, আতঙ্কে অনুপ্রবেশকারীরা। আটককৃতদের ফেরত পাঠানোর সময় হেনস্থা ও নির্যাতনের অভিযোগ ব্রাজিলের। এখন উত্তপ্ত কঙ্গো, সেনা বিদ্রোহীদের তুমুল সংঘাতে প্রাণহানি 17, ঝুঁকিতে শান্তিরক্ষীরা। প্রতিবেশী রুয়ান্ডার বিরুদ্ধে বাড়ছে অভিযোগ, নিন্দা। চীনের কৃত্রিম বুদ্ধিভিত্তিক অ্যাপ ডিপসিক নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রে, ব্যাপক ধস মার্কিন প্রযুক্তি বাজারের শেয়ারের। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চলছে অভিযান। মার্কিন অভিযান বিভাগ আইসিইর নেতৃত্বে চলা এই অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে। এতে আতঙ্কে যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীরা। এর পাশাপাশি আটককৃতদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। এ সময় হেনস্থা ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন অনেকে। মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এলাকা চলছে মার্কিন অভিবাসন বিভাগ আইসিইর অভিযান। বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে। এ সময় জব্দ করা হয় মাদক, অস্ত্র এবং পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ। আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যারা এল সালভাদর সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে এসে এখানে বসবাস করছিল। এদের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি, ডাকাতি এবং মাদক বিক্রির প্রমাণ মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আটক করা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ফলে আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে থাকা অভিবাসীদের মধ্যে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আমার বাবাকে আটক করে আইসিই। তিনি কোনো অপরাধী নন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তাকে এভাবে আটক করে নিয়ে যেতে পারে কেউ। এ অবস্থায় অনেক অবৈধ বসবাসকারী স্বেচ্ছায় ফিরতে শুরু করেছেন নিজের দেশে। অভিযোগ উঠেছে ফেরত পাঠানোর সময় মার্কিন অভিবাসন বিভাগের নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন অনেকে। আমাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে, বর্ণবাদী আচরণ এবং নিপীড়নের শিকার হয়েছি আমরা। বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের পানি কিংবা খাবারের কিছুই দেওয়া হয়নি। বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের পানি কিংবা খাবার কিছুই দেওয়া হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এখন পর্যন্ত 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মার্কিন অভিবাসন বিভাগ। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই চলছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আয়রন ডোম নির্মাণের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শত্রু ড্রোন, মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আলোচিত এই ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। ট্রাম্প জানান, আয়রন ডোমের আদলে এবার যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করা হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার ফ্লোরিডার গলফ রিসোর্টে আয়োজিত এক সম্মেলনে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য বহিঃশক্তির আক্রমণ থেকে মার্কিনীদের নিরাপত্তা প্রদান। মার্কিন সামরিক বাহিনীকে ঢেলে সাজাতে আরও বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। গাজাবাসীকে নিজ দেশে আশ্রয় দিতে জর্ডান, মিশরকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববারই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সাথে ফোনালাপ করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতি অনুযায়ী আলোচনা হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে। গাজাবাসীকে গ্রহণ করার বিষয়ে দুপক্ষের মধ্যে কোনো আলাপ হয়েছে কিনা জানানো হয়নি সে বিষয়ে কিছু। এর আগে এই ইস্যুতে মিশরের প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে রাষ্ট্র দুটি। ট্রাম্পের এমন পরিকল্পনাকে সমর্থন করে না মিশর কিংবা জর্ডান। ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন।
দখলকৃত পশ্চিম তীরের তুলকারেমে বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের 2 সদস্য। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে দখলকৃত পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি সেনাদের তথ্য মতে তুলকারেমে নিহত 2 জনের একজন ছিলেন হামাসের নেতা। তাকে লক্ষ্য করেই আক্রমণ চালায় সেনা সদস্যরা। এদিকে গেল 1 সপ্তাহ ধরে জেনিনে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। ধ্বংস করে দিয়েছে জেনিনের শরণার্থী শিবিরের বহু বাড়িঘর ও স্থাপনা। অভিযান চালানো হচ্ছে ফিলিস্তিনের নাবলুস, হেব্রন, বেথলেহেম, দুরা সহ আশপাশের এলাকায়। ব্যাপক এই অভিযানে এ পর্যন্ত নিহত অন্তত 16 জন, আটক হয়েছে বহু ফিলিস্তিনি। এক বছরের বেশি বিচ্ছিন্ন থাকার পর নাটকীয়ভাবে একে অপরকে খুঁজে পেলেন গাজার 2 যমজ ভাই। ইসরায়েলি হামলার কারণে এক ভাই আশ্রয় নেন গাজার উত্তরাঞ্চলে, আরেক ভাইয়ের অবস্থান ছিল দক্ষিণ গাজায়। দুজনেই মনে করেছিলেন ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে অপর ভাইয়ের। যুদ্ধবিরতির পর নিজ এলাকায় ফেরার সময় আকস্মিকভাবে দেখা হয় যমজ 2 ভাইয়ের। এই কান্না আনন্দের নিজের যমজ ভাইকে ফিরে পাবার। ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে যমজ ভাইয়ের, এমনটাই মনে করেছিলেন মাহমুদ। কখনো ভাবেননি আবারও দেখা হবে ভাই ইব্রাহিমের সাথে। 1 বছরের বেশি সময় বিচ্ছিন্ন থাকার পর আবারও যখন হঠাৎই মুখোমুখি 2 ভাই, তখন আবেগ সামলাতে পারেননি দুজনের কেউই। মাহমুদ এবং ইব্রাহিম 2 যমজ ভাইয়ের জন্ম গাজায়। শৈশব কৈশোর একসাথে পার করে তারুণ্যে যমজ এই 2 ভাই আলাদা হয়ে যান ইসরায়েলি হামলার তাণ্ডবে। মাহমুদ চলে যান উত্তর গাজায়, অন্যদিকে ইব্রাহিম আশ্রয় নেন গাজার দক্ষিণাঞ্চলে। 1 বছরের বেশি সময় ধরে বিচ্ছিন্ন 2 ভাই। যোগাযোগের কোনো সুযোগ না থাকায় মনে করেছিলেন মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। যুদ্ধবিরতির পর গাজাবাসী নিজ নিজ এলাকায় ফেরা শুরু করে। এ সময় গাজা সিটির একটি এলাকায় হঠাৎই দেখা হয় 2 ভাইয়ের। ভাইকে ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ ইব্রাহিম আর মাহমুদের মাঝে। ইসরায়েলি হামলায় 6.5 লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ধাপে জিম্মি মুক্তির তালিকায় থাকা বাকি 26 জনের 8 জনই মৃত, এমন তথ্য জানিয়েছে তেল আবিব। এক বিবৃতিতে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেলসার জানান, জিম্মিদের পরিস্থিতি নিয়ে একটি তালিকা সরবরাহ করেছে হামাস, যার সাথে ইসরায়েলের গোয়েন্দা বিভাগের তথ্যেরও মিল রয়েছে। তবে মৃতদের মধ্যে কারা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি। নিহত জিম্মিদের বিষয়ে তাদের পরিবারকে অবগত করা হয়েছে বলে জানান ডেভিড। বৃহস্পতিবার আলোচিত বেসামরিক নাগরিক আরবেল ইয়াহুদ, নারী সেনা আগাম বার্গার সহ 3 জনকে মুক্তি দেবে হামাস। শনিবার ছাড়া পাবে আরও 4 জন। গাজায় 15 মাস ইসরায়েলি আগ্রাসনের পর গত 19 জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরতি। চুক্তির আওতায় এ পর্যন্ত 290 ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে মুক্তি পেয়েছে 7 ইসরায়েলি নারী। সেনা বিদ্রোহী তুমুল লড়াইয়ে এখনও উত্তপ্ত কঙ্গো, বেড়েই চলেছে সংঘাত। চরম ঝুঁকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 17 জনে, আহত 3 শতাধিক। M23 বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে রুয়ান্ডার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন সহ বিশ্ব শক্তিগুলো। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় গোমা শহর ঘিরে পাল্টাপাল্টি গোলাগুলি চলছেই। 20 লাখ বাসিন্দার নগরীটির দখল নিয়ে পথে পথে টহল দিচ্ছে বিদ্রোহী M23-র সদস্যরা। বেড়েই চলেছে সংঘর্ষ, দোকানপাট, অফিস আদালতে চলছে লুটপাট। অস্থিতিশীল পরিস্থিতিতে কারাগার থেকে বেরিয়ে গেছে 3000 কয়েদি। ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। এখনো আটকা পড়ে আছে যারা, চরম আতঙ্কে দিন কাটছে তাদের। দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য রুয়ান্ডাকে দায়ী করছে কঙ্গো সরকার। বেসামরিকদের সুরক্ষায় সেনারা লড়ে যাচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। হাসপাতালেও বোমা পড়ছে, বাস্তুচ্যুতদের ক্যাম্পেও। তাই গোমার সব বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলছি। লুটপাটে অংশ নেবেন না, সন্ত্রাসীরা চারিদিক ঘিরে রয়েছে। রুয়ান্ডার প্রভাব আর প্রোপাগান্ডা ঠেকানো সবচেয়ে জরুরি।
সংঘাতের জেরে কঙ্গোর রুয়ান্ডায় আশ্রয় নিয়েছে অনেক সেনা। বিদ্রোহী M23-কে সহায়তার দায়ে রুয়ান্ডার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, EU, চীন সহ অনেক দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে হয়েছে আলোচনা। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সন্দেহ নেই রুয়ান্ডার সেনারা M23-কে সহায়তায় গোমায় উপস্থিত রয়েছে। নির্দিষ্ট সংখ্যা বলাটা কষ্ট, তবে 3 থেকে 4,000 হতে পারে। পরিস্থিতি খুবই বিপজ্জনক, বড় ধরনের মানবিক সংকটের ঝুঁকিও রয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে কঙ্গো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে জাতিসংঘের কর্মীসহ বিদেশিদের। গত বছরের হিসেব অনুযায়ী 10,960 শান্তিরক্ষী অবস্থান করছে কঙ্গোতে। চলমান সংঘাতে প্রাণ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও মালাউইর 13 শান্তিরক্ষী। পূর্ব আফ্রিকান কমিউনিটির বর্তমান চেয়ারম্যান কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, সংকট সমাধানে বুধবার আলোচনায় বসতে রাজি হয়েছেন কঙ্গো ও রুয়ান্ডা দুই দেশের প্রেসিডেন্ট। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চীনের কৃত্রিম বুদ্ধিভিত্তিক অ্যাপ ডিপসিক নিয়ে আতঙ্কে মার্কিন মুল্লুক। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কম খরচে দ্রুতগতির অ্যাপটি সবার জন্যই কাজের, এমনটাও বললেন তিনি। এদিকে উন্মোচনের মাত্র এক মাসেই ডিপসিক প্রযুক্তি বাজারে সৃষ্টি করেছে আলোড়ন। ব্যাপক ধস নেমেছে মার্কিন প্রযুক্তি বাজারের শেয়ারে। ডিপসিক চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত চ্যাটবট। উন্মোচনের এক মাসেরও কম সময়ে ব্যাপক আলোড়ন তুলেছে বিশ্ব প্রযুক্তির বাজারে। উন্মোচনের পর অ্যাপল স্টোর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ এটি। ডিপসিকের দাবি, মার্কিন শীর্ষ এআই প্রযুক্তি চ্যাটজিপিটির সমতুল্য তাদের মডেল, কিন্তু খরচ চ্যাটজিপিটির তুলনায় অনেক কম। প্রতিষ্ঠানটির তথ্য মতে এই অ্যাপটি তৈরিতে খরচ হয়েছে মাত্র $60 লাখ, যেখানে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ব্যয় হয় কয়েক বিলিয়ন ডলার। খবরটি ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পুঁজিবাজারে প্রযুক্তি খাতে নেমেছে ব্যাপক ধস। ক্ষতির সম্মুখীন হয়েছে চিপ নির্মাতা এবং ডেটা সেন্টার কোম্পানিগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনভিডিয়া। একদিনে কোম্পানিটির বাজার মূল্য কমেছে প্রায় $600 বিলিয়ন, যা মার্কিন ইতিহাসে একদিনে কোনো প্রতিষ্ঠানের দরপতনের রেকর্ড। শেয়ারের মূল্য 17% কমে যাওয়ায় এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি থেকে এখন তৃতীয় স্থানে। প্রযুক্তি খাতে সামগ্রিকভাবে শেয়ার বাজারে ক্ষতি হয়েছে $94 বিলিয়ন। তবে চীনের এই অ্যাপ তৈরিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে একে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তাও বলছেন তিনি। অল্প খরচে দ্রুতগতির এআই প্রযুক্তি তৈরি করেছে চীন, যার অর্থ কম খরচেও সম্ভব। এটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সম্ভাবনা, একই সাথে সতর্কবার্তাও। যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা থাকার পরেও এগিয়ে যাচ্ছে অন্যরা। এই দিকটিতে আরো মনোযোগী হতে হবে। 2023 সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয় চীনা প্রতিষ্ঠান ডিপসিক। এক বছরেরও কম সময়ে বাজারে আনে বিপুল জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী অ্যাপ। অপেক্ষাকৃত কম উন্নত সেমিকন্ডাক্টর চিপ ব্যবহারই কম খরচে এমন অ্যাপ তৈরির মূল মন্ত্র, জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রশ্ন তৈরি করেছে উচ্চমানের দামি চিপের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ নিয়েও। ইফফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজার নামের সবচেয়ে বড় এবং শক্তিশালী ড্রোন যুক্ত হলো ইরানের সামরিক বহরে। যুক্তরাষ্ট্রের আলোচিত MQ-9 রিপার ড্রোনের আদলে তৈরি করা হয়েছে এটি। প্রায় 1000 কিলোমিটার পাল্লার ড্রোনটিতে একসাথে বহন করা যাবে 12টি বোমা। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তিটির দাবি, নির্ভুলভাবে শত্রুপক্ষের অবস্থানে লক্ষ্যভেদ করা সম্ভব। প্রথম দেখায় মনে হবে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোন এটি, কিন্তু মনুষ্যবিহীন এই আকাশযানের উদ্ভাবক ইরান। গাজার সম্মানার্থে অবরুদ্ধ উপত্যকাটির নামেই নামকরণ করা হয়েছে ড্রোনটি। রোববার প্রথমবারের মতো ইরানের সবচেয়ে বড় ড্রোনটির ভিডিও প্রকাশ করে IRGC। স্বয়ং বিপ্লবী গার্ড বাহিনী এবং অ্যারোস্পেস ফোর্সের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে চালকবিহীন আকাশযানটি। মাত্র 3100 কেজি ওজনের ড্রোনটির পাল্লা আনুমানিক 1000 কিলোমিটার, ঘন্টায় 350 কিলোমিটারের গতিতে, যা নিরবিচ্ছিন্নভাবে উঠতে পারে 35 ঘন্টা, বলছে তেহরান। বহন করা সম্ভব 12টি বোমা। বলা হচ্ছে IRGCর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা রাখবে এই গাজা ড্রোন। এখানে বর্তমানে 8টি বোমা ব্যবহার করা হয়েছে, তবে এটা 12টি পর্যন্ত বোমা বহন করতে পারবে। ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ড্রোনটি খুব উপযোগী, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় পাচার এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। ইরানের শাহেদ 149 ড্রোনের পরবর্তী সংস্করণ হিসাবে উদ্ভাবন করা হয়েছে এই গাজা ড্রোন।
অনিক রহমান, যমুনা নিউজ। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফর করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর নিশ্চিত করতে চলতি সপ্তাহেই ইসরায়েল পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। আলোচনা করবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের সাথে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে পারে এই আলোচনা। সাক্ষাতে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রেসিডেন্ট। শপথ গ্রহণের পর এই প্রথম কোনো বৈদেশিক সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্বের পক্ষে কোনো অজুহাত মানবে না হিজবুল্লাহ। সোমবার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। নির্ধারিত 60 দিনের মধ্যে লেবানিজ ভূখণ্ড ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, এক মুহূর্ত দেরিও মেনে নিতে রাজি নন তারা। চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে 60 দিনের সময়সীমা শেষ হয় গত রোববার। তবে এখনও সরিয়ে নেওয়া হয়নি সেনাদের, বরং লেবাননের সরকারের কাছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তারা। এ পর্যন্ত অন্তত 1300 বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙেছে ইসরায়েলি সেনারা। আমরা আর কোনো লঙ্ঘন মেনে নেব না। ইসরায়েলি সেনা প্রত্যাহারে এক মুহূর্ত বিলম্বের পক্ষে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে 65 ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের, আহত আরও 50 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে এখনও বিধ্বস্ত মঞ্চের নিচে অনেকে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে চলছে অভিযান, ফলে প্রাণহানি বাড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষের। স্থানীয় প্রশাসন জানায়, জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানের জন্য কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছিল 65 ফুট দৈর্ঘ্যের মঞ্চ। আয়োজন চলাকালীন প্রসাদ বিতরণের সময় শুরু হয় হুড়োহুড়ি। মানুষের চাপ সামলাতে না পেরে একসময় ভেঙে পড়ে মঞ্চটি। ভারতে ধসে পড়েছে 4 তলা একটি ভবন। সোমবার রাজধানী দিল্লিতে হয়েছে এই ঘটনা। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে 10 জনকে। শঙ্কা করা হচ্ছে ভেতরে আটকা পড়ে আছে আরও 12 থেকে 15 জন। তাদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। পুলিশের তথ্য মতে, যে ভবনটি ধসে পড়েছে সেটি নবনির্মিত একটি ভবন। 200 গজ এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছিল ভবনটি। ঘটনার পরপরই সেখানে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অতীশী। চিলির দক্ষিণ উপকূলে নৌকাডুবিতে মারা গেছে 6 জন, উদ্ধার করা হয়েছে 27 জনকে। রোববার আরোহী নিয়ে চিলির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যালেটা কন্ডর থেকে বাহিয়া মানসা যাচ্ছিল নৌকাটি। পথিমধ্যেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। ইঞ্জিন ত্রুটির কারণে একটি পাথরে ধাক্কা লেগে মুহূর্তেই ডুবে যায় যানটি। স্থানীয় বার্তা সংস্থা তথ্য মতে নৌকাটিকে উপস্থিত ছিলেন 21 জন সদস্যের একটি পরিবার। ধারণ ক্ষমতা চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ডুবে যায় নৌযানটি, জানিয়েছে অঞ্চলটির নৌ কর্তৃপক্ষ। এই ঘটনায় আটক করা হয়েছে নৌযানটির ক্যাপ্টেনকে, যে অভিযুক্ত হতে পারেন খুনের দায়েও। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।